13 তারিখ থেকে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে। এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, পাসপোর্টে তার নাম আমানুল্লাহ, শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক। এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সেই কারণেই আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেটা আমরা দেখেছি। এবং আপনারা জানেন মামলার 360-364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরক্ষা রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এইগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেফতার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে এই রোদ আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা, আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সবকিছু খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা। আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল।
ডিএনএ টেস্ট হবে না এটা আমরা ওই পুলিশের কথা বলছি, ওনারা এটা মানে দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবে। তাই কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আপনারাও জেনেছেন, আরো অনেকের নাম পরিচয় জানা গেছে, তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কিনা একটু আপনি? আসলে দেখেন আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিষয়ে দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে মানে এম্বাসি রয়েছে সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা করছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা জানেন আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকার ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে মানে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাই। আসলে দেখেন যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলোতে, এবং তাকে এর আগেও 2 বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণ তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায়, এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এ অপরাধটি সংঘটিত করেছে। এখন আমাদের কথা হলো যে যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনো আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে মানে সিয়াম সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা মানে 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ
কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরো কিছু রয়েছে, আমরা তো অনেকে তো আমাদের কাছে রয়েছে, এখন এদের কাছে আরো আমরা রিমান্ডে আরো জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সবকিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটি তো হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। কারণ আমাদের এখন আর যে আমরা এখন যে আমাদের যে আলামত যে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য টাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাজটা হবে ওই কিছু কিছু আসামি যারা বাইরে অবস্থান করছে তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। কারণ আমাদের জট বলতে আমরা তো অলরেডি বললাম যে কনক্লুসিভ পর্যন্ত আমরা নিয়ে এসে পড়েছি আমরা, কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন। বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটা থাকে বাংলাদেশে। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি, আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আরুন ভাই, এই ঘটনায় শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন না, বাংলাদেশের অনেক বড় বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ভয়েস মেসেজও পাঠানো হচ্ছে বিভিন্ন জনের নাম। কোনো বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আছে এটাতে? এটা কি কোনো ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি? এটা দেখেন, মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি বলছি একটাই, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরাও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি। যেহেতু মামলাটা এখনো তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে ঘুরে আসলেন। গোপাল বিশ্বাস ওখানে স্বর্ণের একজন ব্যবসায়ী, গোপাল বিশ্বাস, যার বাসায় গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ তার সম্পর্কে তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনো মানে এবং আমরা তার সাথে সে কি ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি। ভাই, আপনি তো ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া যাবে না? এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। আমরা কিন্তু এখন দেখেন এরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 227 জন যাত্রী, 12 জন ক্রু তারা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ মাইল এলাকা কিন্তু তারা এটাকে খুঁজেছে। এখানে ঘটনা তো মানে মাসই পার হলো না। আমরা আশাবাদী বাকি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা যাওয়ার কারণে না, আমরা যাওয়ার আগেও থেকেও তারা এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখন তাদেরকে বললাম যে আপনারা আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি এই সেফটি ট্যাঙ্কি বা স্টোরেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন। আসলে আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত কেন্দ্রে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই
আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি মানে একটু যখন যদি মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত দেওয়া হয়েছে। এটা ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিক করার পরে ফরেনসিকের জন্য আলামত কি আমাদের দেশে আনা না, এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা শুরু রুজু হয়েছে, তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে। এই সফরটাকে আপনি শতভাগ সফল মনে করছেন কিনা? আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি, আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন, আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন করা। আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স যেটা ওটা আমরা গিয়ে তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপারেশন সেখানে পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে মানে এই মানে সুরতাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক এবং সেখান থেকে যে ভিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয়। এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল। আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম, সেটা কারো করেছে এবং উদ্ধারও হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে কারণে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ভাই, আপনার কাছে কি মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো, ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না বা এটা তো আপনি তো এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই আশাবাদী। আমরা মনে করি যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ, তারাও কাজ করছে। আমাদের বাংলাদেশের ডিবি আমরাও কাজ করব। এটা তো এখনই শেষ কথা বলে কোন কথা নেই। ভাই, কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা? কলকাতার পুলিশ আপনাদেরকে আসলে আমরা তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তথ্যের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য শেয়ার করেছি। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা মানে কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, এসটিএফ সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে, অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। এটা তদন্তের সাথে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী পরে জানাবো। না, আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায় তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি। ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু হট মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা ইয়েকে নিয়ে আসছিলাম কলকাতাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছু নেই কামরাঙ্গীর চোরে আপনি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল সেখানে লেদারমণিকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছে।